কাল থেকে এমপিওভুক্ত সব প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক দিয়েছেন শিক্ষক নেতারা। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন তারা। শিক্ষকরা জানান, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ১,০০০ টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৫০% উৎসব ভাতা পান। একই কারিকুলামের অধীনে আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারিতে ব্যাপক বৈষম্য, যা দূর করতে পদক্ষেপ নেওয়া জরুরি। এদিকে শিক্ষকদের এই অবস্থান কর্মসূচিতে সংহতি জানান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে এটি কোনো সভ্য রাষ্ট্রের কাজ হতে পারে না। রাষ্ট্রের কাছ থেকে কোনো ভিক্ষা নয়, রাষ্ট্রের কাছ থেকে কোনো আপনারা অনুদান চাচ্ছেন না, এটা রাষ্ট্রের কাছ থেকে আপনাদের অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আপনারা এই শহীদ মিনার প্রাঙ্গণ আপনারা ত্যাগ করবেন না। আগামীকালকে থেকে সারা বাংলাদেশের ৩০,০০০ এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে। ইসির প্রতীকের তালিকায় শাপলা নেই, সে কারণে এনসিপিকে শাপলা দেয়া হয়নি। তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে দুপুরে চট্টগ্রামে সফরের দ্বিতীয় দিনে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে নিরাপত্তা, অপতথ্য এবং এআই এর ব্যবহার রোধে কমিশন ব্যবস্থা নিচ্ছে বলেও উল্লেখ করেন সিইসি। জাতীয় নির্বাচন ঘিরে সবার কাছে ন্যাশনাল রেসপন্সিবিলিটি প্রত্যাশার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। এনসিপির প্রতীকের কথা বলছেন, এনসিপি প্রতীকের কথা বলছেন, এটা যেহেতু আমাদের নির্ধারিত তালিকায় নাই, এই জন্য আমরা এটা দিতে পারিনি। এখন এই জন্য দিতে পারি যেহেতু আমাদের তালিকাভুক্ত নয়, এই জন্য আমরা দেই নাই। নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। জনগণকে সব চক্রান্ত নস্যাৎ করার আহ্বান জানান তিনি। সকালে ডিআরইউতে এক আলোচনা সভায় ফখরুল আরও বলেন, ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি মহল। ডেমোক্রেটিক লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী জোট। যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মন্তব্য করেন, নির্বাচন বিলম্বিত করতে পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন করছে কয়েকটি দল। এর লক্ষ্য একটাই, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। তিনি আরো বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চায় জনগণ। সব বাধা মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান ফখরুল। শুধু একটা মাত্র লক্ষ্য, আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। সেই কথাটি মাথায় রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই। অনেক ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে পরাজিত করবার শক্তি বাংলাদেশের মানুষের আছে। কেউ কেউ ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের ১৯৭১ সালের ইতিহাসকে ভুলে যেতে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেনা হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তার বিচার আইন অনুযায়ী হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিশৃঙ্খলার চেষ্টাকারীদের চিহ্নিত করা হচ্ছে। এ সময় সেফ এক্সিট চাওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছেন। এনসিপি নেতাদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে সরকার। রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে সেফ এক্সিট নিয়ে রসিকতা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনা হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তার বিষয়ে তিনি বলেন, আইন অনুযায়ী তাদের বিচার হবে না। এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব।
বৈঠকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ে বিশদ আলোচনা হয়। সম্ভাব্য বিশৃঙ্খলাকারী চিহ্নিত, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত, বিগত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা সহ নানা সিদ্ধান্ত হয়। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। বিগত 3 নির্বাচনে ডিসি ইউনিয়নদের ভূমিকার কারণে নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জের মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব নিজেকে নিরপেক্ষ দাবি করে বলেন, কোনো কর্মকর্তা পক্ষপাত দেখালে ব্যবস্থা নেওয়া হবে। এবং নির্বাচনকালীন সময় আমরা প্রধান নির্বাচন কমিশনের অধীনে চাকরি করব। আমাদের যারা মাঠ প্রশাসন আছে, আমার বিশ্বাস তারা অত্যন্ত নিরপেক্ষভাবে এই দায়িত্ব পালন করবে এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার, এই দায়িত্ব আমি নিলাম। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কাও দেখছেন না বলে জানান নবনিযুক্ত জনপ্রশাসন সচিব। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 12 থেকে 15 ঘন্টার মধ্যেই রাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব। দুপুরে সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় উপাচার্য আরও বলেন, রাকসু নির্বাচন অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। ভোট গ্রহণের পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সমস্ত কার্যক্রম ক্যামেরার মাধ্যমে দেখানো হবে। আমাদের অত্যন্ত দক্ষ একটি কারিগরি দল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি না হলে এবং সবকিছু ঠিক থাকলে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করতে বেশি সময় লাগবে না। এখান থেকে আমরা একটা মেসেজ সব জায়গাতে ছড়িয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে রাকসু নির্বাচন সফল করার জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা সবাইকে এগিয়ে আসার জন্য আমরা একটা আহ্বান জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচিত ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় 105 আসামির সবাইকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে রাজশাহী মহানগর অতিরিক্ত আদালত 1-এর বিচারক মোহাম্মদ জুলফিকার উল্লাহ এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এই মামলায় সাক্ষী বা প্রত্যক্ষদর্শীদের কেউ আদালতে কারো নাম নির্দিষ্ট করে বলতে পারেনি। ফলে মামলার সকল আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 2010 সালে 9 ফেব্রুয়ারি সকালে সৈয়দ আমির আলী হলের ম্যানহোলে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বাদী হয়ে 35 জামায়াত শিবির নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 25 জনকে আসামি করে মামলা করেন। ঘটনার 2.5 বছর পর জামায়াত শিবিরের 110 নেতাকর্মীর নামে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা জিল্লুর রহমান। শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে সারা দেশে একযোগে চলছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে 1 ডোজ টিকা দেয়া হবে। জন্মসনদ নেই এমন শিশুরাও পাচ্ছে টিকা। মাসব্যাপী এই টিকা প্রদান কর্মসূচি চলবে 13 নভেম্বর পর্যন্ত। এর আগে দেশে কখনোই জাতীয় পর্যায়ে টাইফয়েডের টিকা দেয়া হয়নি। দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে টাইফয়েড কর্মসূচির আওতায় 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। সব মিলিয়ে 18 কর্মদিবস টিকাদান কর্মসূচি চলবে 13 নভেম্বর পর্যন্ত। প্রথম 10 কর্মদিবস বিভিন্ন বিদ্যালয়ে, পরের 8 কর্মদিবস টিকাদান কেন্দ্রে দেওয়া হবে এই টিকা। রোববার সকালে ঢাকার আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা। এরপরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় টিকা দেয়া। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশে এখনো শিশুরা টাইফয়েডে মারা যায়, এটা লজ্জার। ডায়রিয়া ও রাতকানা প্রতিরোধে বাংলাদেশ সফল, টাইফয়েড প্রতিরোধেও সফলতার আশা তার। এই যে মানুষগুলি মারা যাচ্ছে, আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাইলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে। এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। একই সময়ে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, দেশে টাইফয়েডের প্রকোপ বেশি এবং এর চিকিৎসাও ব্যয়বহুল।
টাইফয়েডে আমাদের অল্প বয়স্ক বাচ্চারা অনেকে মারা যায় প্রতি বছর আমাদের দেশে। ফলে আমরা যদি টাইফয়েডের ব্যাপারে সতর্ক থাকি, খাওয়া দাওয়া এবং হাত ধোয়ার ব্যাপারে, এবং আমরা যদি টিকা নিই, তাহলে আমরা আশা করি এর থেকে আমরা মুক্তি পাব। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাজারের প্রচলিত টিকার চেয়ে এটির গুণগত মান ভালো। তাই এই কর্মসূচিতে সন্তানের টাইফয়েডের টিকা নিশ্চিত করতে আহ্বান তাদের। বাজারে যেটা পাওয়া যায় এটি পলিস্যাকারাইড। তো পলিস্যাকারাইড ভ্যাকসিনটা মূলত কার্যকারিতা অত স্ট্রং না। এই ভ্যাকসিনটা টিসিবি যেটা বলি, টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন, এটা কিন্তু একবার স্ট্রং একটা ভ্যাকসিন, যেটা দিলে লাইফ লং একটা প্রোটেকশন বা প্রিভেনশন হয়ে যাবে। সব টিকাই ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি। তবে বাংলাদেশকে এই টিকা সরবরাহে সহায়তা করছে আন্তর্জাতিক সংস্থা দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স গাভি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ববাজারে স্বর্ণের পাশাপাশি রূপার দাম এখন 4 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। দেশে 22 ক্যারেট রূপার ভরি প্রায় 5,000 টাকা নির্ধারণ করেছে জুয়েলার্স সমিতি, যা ইতিহাসের সর্বোচ্চ। ব্যবসায়ীরা বলছেন, আমদানি খরচ ও ডলারের বিনিময় হারে অস্থিরতার কারণেই রূপার দাম বাড়ছে। প্রাচীনকালে বহুমুখী ব্যবহারের কারণে স্বর্ণের চেয়েও রূপার কদর ছিল বেশি। বর্তমানেও গহনা, ইলেকট্রনিক্স, সোলার প্যানেল, স্মার্টফোন ও ডেটা সেন্টারে রূপার ব্যবহার বাড়ছে। ফলে স্বর্ণের সঙ্গে এই ধাতুটির দাম দিন দিন রেকর্ড করছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। দেশে প্রতি ভরি রূপার দাম এখন 5,000 টাকা। চলতি বছর ষষ্ঠবারের মতো রূপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর মধ্যে বেড়েছে 5 বার, কমেছে মাত্র 1 বার। বাজুসের সবশেষ ঘোষণায় 22 ক্যারেট রূপার ভরি নির্ধারণ করা হয়েছে রেকর্ড 4,981 টাকা। 21 ক্যারেটের দাম 4,747 ও 18 ক্যারেটের দাম 4,071 টাকা। স্বর্ণ দাম বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে দামটা, এজন্য অনেকে হয়তো রূপার দিকে ঝুঁকছে। আবার দেখা যাচ্ছে পর্যায়ে রূপার দাম আগের তুলনায় কিন্তু অনেকটা বেড়েছে। আগে মানুষের সামর্থ্য ছিল, গোল্ডের দামটা ছিল তাদের নাগালের মধ্যে, কিন্তু এখন দেখা যাচ্ছে যারা মধ্যবিত্ত আছে তাদের গোল্ড কেনার সামর্থ্যটা নাই। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যেভাবে বেড়েছে সেভাবে রূপার দাম বাড়েনি। তবে আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি, আমদানি খরচ ও ডলারের বিনিময় হারের অস্থিরতার কারণে স্বর্ণের মতো রূপার দামও বাড়ছে। রিজার্ভ করতেছে সেন্ট্রাল ব্যাংকগুলি বিভিন্ন দেশের, এই কারণে গোল্ডের দাম যেই হারে বেড়েছে সেই হারে সিলভারের দাম ওই রকমভাবে বাড়ে নাই। তারপরও আমাদের এখানে টুকটাক করে ওইটার সাথে সমন্বয় করে বাড়তেছে। শুধু দেশ নয়, বিশ্ববাজারেও রূপার দাম 4 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। বৃহস্পতিবার স্পট মার্কেটে প্রতি আউন্স রূপার দাম ছুঁয়েছে $51। বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের পাশাপাশি নিরাপদ বিনিয়োগ হিসেবে রূপার দিকে ঝুঁকছেন অনেকে। এ অবস্থায় চাহিদা বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে এই ধাতুটির দাম বাড়ছে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাইবার সুরক্ষা আইনে কোনো নিপীড়নমূলক ধারা রাখা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, আইন প্রয়োগে জবাবদিহি নিশ্চিতে কোয়াসি জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে। রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠকে সম্প্রতি অনুমোদন হয় ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 ও সাইবার সুরক্ষা সংশোধন অধ্যাদেশ 2025। অধ্যাদেশ পাশ হওয়ায় রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানানো হয়। ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, দ্রুত আইন করলেও মানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়নি, নিপীড়নমূলক ধারা রাখা হয়নি বলেও জানান তিনি। আইন করতে গিয়ে দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে করতে হয়েছে, বাট এই দ্রুততার কারণে আমরা কোয়ালিটিকে কম্প্রোমাইজ করিনি, আমাদেরকে কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হয়নি। কর্তৃপক্ষকে অবাধ ক্ষমতা দেওয়া হয়নি, কারণ সেখানে কোয়াসি জুডিশিয়াল একটা অথরিটি রাখা হয়েছে, অর্থাৎ কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করতে হয়েছে। এখন ব্যক্তিগত তথ্য উপাত্ত নিয়ে কাজ করার ক্ষেত্রে তদারকির ব্যবস্থার কথাও জানান তিনি। তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, প্রক্রিয়াজাতকরণ, এই 4টা কাজ যদি কর্তৃপক্ষ করে, কোনো প্রতিষ্ঠান করে অন্য প্রতিষ্ঠানের সাথে, তাহলে আমরা বলেছি ওভারসিইং অথরিটি হিসাবে কর্তৃপক্ষে যেই একটা কমপ্লায়েন্স রচনা করে দিবে, এই কমপ্লায়েন্সটা মানতে হবে। এটাই জন্য মানতে হবে, আজকে আমরা গুম, খুন সব বিভিন্ন ধরনের যে অপরাধের বিস্তৃতি দেখি, এই বিস্তৃতির পিছনে
ব্যক্তিগত তথ্যের অপব্যবহারকে অনেকাংশে দায়ী করা যায়। আগামী বছরের মাঝামাঝি বা শেষ নাগাদ বাংলাদেশ তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হবে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সার্ভে যোগাযোগ করেছে আমার জন্য। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এরই সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।